Hello, can you hear me? Yes, sir. So, have you decided which topic you are going to select in the second sitting? Is here SCR? জি স্যার। আপনাকে দুইবার কল করা লাগে কেন? স্যার একটু নেট প্রবলেম ছিল আমার এখানে। আপনারা কি টপিক সিলেক্ট করেছেন কোনটার উপর সেকেন্ড সিটি দিবেন? স্যার টপিকটা এখনো সবাই সিলেক্ট করতে পারেনি। আমার মতে স্যার আপনি যেটা ভালো মনে করেন ওইটা দিলেই ভালো হয়। ওকে, এখনো নতুন রুটিন দেয়নি। ফিজিক্যাল ক্লাস যেটা শুরু হবে ওটা এখনো নতুন রুটিন দেয়নি। ওটা যখন নতুন রুটিন দিবে সেই অনুযায়ী পরীক্ষা হবে। তবে আমি ক্লাস শেষে আমি রাতে টপিক জানাই দিব তাহলে। ঠিক আছে? জি স্যার, ওকে। ওকে, নাও উই স্টার্ট দ্য ক্লাস। এই পর্যন্ত শেষ করেছিলাম গতকালকে। আপনারা রেসপন্স করেন না কেন? শুনতে পান না কথা নাকি? স্যার দেখা যাচ্ছে। আমি বলছি তো এখানে কি গতকালকে শেষ করেছিলাম? জি স্যার, এটার আগের পেজ পর্যন্ত শেষ হয়েছে। হ্যাঁ, এটা শেষ হয়েছিল। আর এইটা টাইপ টাইপস অফ রাইটিং স্কিল। আচ্ছা, এটা তেমন কিছুই নাই। আমরা নেক্সট। আচ্ছা, now we are going to talk about the narrative writing. Narrative writing, all we know what is narrative writing. When we were a child, our grandmother or grandfather or our mother or father tells a story and starts is once upon a time there was a king, or once upon a time there was a prince or princess, তাই না? সাপোজ মনে করেন আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদা দাদি বা মা বাবা যখন গল্প বলতো, তখন সাধারণত শুরু করতো কিভাবে? অনস আপন এ টাইম, একদার সময় একটা কি রাজা ছিল বা একটা আহ যুবক বা ছিল, বালক ছিল। হ্যাঁ, এভাবে কিন্তু শুরু করতো। এবং সেখানে কি করতো? ফ্ল্যাশব্যাক করতো। ফ্ল্যাশব্যাক মানে কাহিনী মনে করা, এবং সাথে সাথে ফোরশ্যাডোয়িং করতো যে ভবিষ্যতে কি হবে সেইটা। তো এর যখন মূলত আমরা বলতে পারি ন্যারেটিভ রাইটিং টেকনিকটা হচ্ছে একটা আপনার স্টোরি টেলিং টাইপের, যে আপনি কোন একটা স্টোরি বললেন, কোন একটা কাহিনী ঘটেছে অতীতে কোনো কিছু, বা আপনি অতীতে একটা ট্রেন ভ্রমণ করেছিলেন, বা আপনি ট্রেনে করে কক্সবাজার গেছেন। তো সেইখানের একটা কাহিনী আপনি এসে কি সবার কাছে বললেন, ন্যারেট করলেন। তো এটা অনেক কি বলা হয় তখন, এই টেকনিকে বলা হবে ন্যারেটিভ রাইটিং। অথবা আপনি আপনার অভিজ্ঞতা কি শেয়ার করলেন, বা এটা নিয়ে আপনি একটা মেমোর লিখলেন, একটা স্মৃতি গ্রন্থ লিখলেন, তাও না? তখন এটাকে বলা হবে ন্যারেটিভ রাইটিং। দ্য নেটিভ রাইটিং স্কিল ইনভলভস স্টোরি টেলিং। আচ্ছা, এটা কি বোঝায়? মূলত স্টোরি টেলিং, গল্প বলা। এনিওয়ান টেলিং এ স্টোরি ইউজেস এ পার্টিকুলার টাইপ অফ স্টাইল। অর্থাৎ যে কেউ একটা গল্প করতে পারে, সে এই স্টাইলটা ফলো করতে পারে। অ্যান্ড দিস স্টাইল ইজ নন এজ নেগেটিভ স্টাইল, এবং এটাকে বলা হয় নেগেটিভ স্টাইল। লাইক উই অল হ্যাভ হার্ড আওয়ার গ্র্যান্ড মাদার অ্যান্ড এল্ডার স্টোরিজ। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের যে দাদি ছিল, বা আমাদের মা, বা আমাদের বড়রা যখন গল্প শুরু করতো, ওয়ার দে জেনারেট টু সেইং, যেখানে তারা মূলত শুরু করতো কিভাবে? অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ এ প্রিন্স। একটা সময় কি একটা প্রিন্স ছিল, এন্ড শি লিভড ইন এ ক্যাসেল। একটু ওয়েট করেন, হ্যাঁ।
সরি ফর ইনকনভেনিয়েন্স। আচ্ছা, তো কি পড়তেছিলাম আমরা? ন্যারেটিভ রাইটিং, তাই না? আচ্ছা, আমরা কি পড়তাম যে ছোটবেলায় একদা একটা কি রাজা ছিল, সে কি একটা ক্যাসেলে বাস করতো, এইভাবে কিন্তু আমরা গল্পটা শুরু করতাম। In narrative style, the speaker often uses flashbacks and foreshadowing, অর্থাৎ এই স্টাইলে স্পিকার যে গল্প বলে সে মাঝে মধ্যে ফ্ল্যাশব্যাক ইউজ করে, যে অতীতে কি হয়েছে, অথবা ফোরশ্যাডোইং, যে সামনে কি হবে। This could be termed as tool that help the audience to stay engaged throughout the storytelling session. অর্থাৎ এই জিনিসগুলো কি করে অডিয়েন্স যারা, তাদেরকে এঙ্গেজ করে রাখে যে এই পরবর্তী সেশনে কি বলা হবে। আপনারা হয়তো বা মহানগর বা হচ্ছে এরকম সিরিজ দেখছেন, যে এখানে অনেকগুলো পর্ব থাকে, আপনি চাচ্ছেন যে আমি এই পর্ব দেখে ঘুমাই পড়বো, বাট এরপরে এমন শেষ মুহূর্তে এমন কিছু ঘটে, একটা কি টুইস্ট থাকে, যেটা আপনি বলেন না তাহলে এই পর্বটাও দেখি, পরের পর্ব দেখে আবার টুইস্ট থেকে এই পর্বটাও দেখি, তাই না? এটা আপনাকে কি করে রাখে, এঙ্গেজ করে রাখে, তাই না? দ্য ওয়ে সামন প্রেজেন্ট এ ক্যারেক্টার অফ এ স্টোরি অর নোভেল ইজ কল্ড এ ন্যারেটিভ টেকনিক। এবং এই যে ওয়েতে একটা ক্যারেক্টার একটা গল্প বলে অথবা উপন্যাস বলে, এটাকে বলা হয় ন্যারেটিভ টেকনিক। একবারে ব্যবসায়ী হয়ে যায় না, তাই না? এরা আপস এন্ড ডাউনস গেছে এদের লাইফে, হার্ড হার্ডনেস গেছে, হ্যাঁ, অনেক সময় লসও হয়েছে, তাই না? কিন্তু পরবর্তীতে কি হয়েছে, সফল হয়েছে 10 বছর, 20 বছর বা 15 বছর পর, তাই না? তো সেই ক্ষেত্রে হয় কি যে সে যখন পরবর্তীতে একটা সেশন করে তো বিজনেস নিয়ে, তো তখন সেখানে কিন্তু তার সবার সামনে বলে যে জীবনে আমি অনেক কষ্ট করে এইখানে আসছি, তাই না? তো বলছে যারা বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড জড়িত, তারাও কিন্তু এই টেকনিকটা ফলো করে যখন আদার পার্টির সামনে তাকে প্রেজেন্ট করে। অ্যান্ড দিস টেকনিক ইজ মোস্ট পপুলার উইথ, এবং এই টেকনিক গুলো কোথায় দেখা যায়? শর্ট স্টোরিতে দেখা যায়, বায়োগ্রাফিতে দেখা যায়, পোয়েমে দেখা যায়, নোবেল অ্যান্ড স্ক্রিন প্লেস। সো ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি? বলেন, বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি তোর পার্থক্য কি, কে জানেন বলেন? স্যার আরেকবার একটু যদি বলতেন। আজানটা শেষ হোক তারপর বলতেছি আমরা, হ্যাঁ। ক্যান ইউ হেয়ার মি?
স্যার আচ্ছা, আপনারা কি জানেন বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি এর ভিতর পার্থক্য কি? না আচ্ছা, জানেন না? একটা স্যার নিজের সম্পর্কে আর একটা হচ্ছে অন্য সম্পর্কে বলো এমন কিছু। হ্যাঁ, হ্যাঁ, ইউ আর রাইট। যেটা বায়োগ্রাফি এটা হচ্ছে অন্যের সম্পর্কে, আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে যখন নিজেই নিজের জীবনী লেখে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, নেক্সট। এক্সপোজিটরি রাইটিংটা কি? এইখানে এক্সপোজিটরি রাইটিংটা আপনারা হয়তোবা জানেন, কিন্তু হয়তোবা এইখানে জানেন না। আমরা মাঝে মধ্যে হয় না যে একটা নিউজ দেখছি, সেই নিউজটা কি আমরা শেয়ার করছি, শেয়ার করে ওইখানে আমরা আমাদের মতো কিছু লিখছি, তাই না? আমরা কিন্তু ওই ফ্যাক্ট বা ডেটাটা চেঞ্জ করতে পারবো না, পারবো? পারবো না। মনে করেন কি হয়েছে, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা হয়েছে, সেখানে বাংলাদেশ 100 রানে জিতছে। এখন আপনি এক একজন এক এক রকম বলতে পারে। মনে করেন নিউজ পেপারেই একজন বলতে পারে, সংবাদপত্রে, যে লজ্জাজনক হার নিউজিল্যান্ডের। তারপর একজন লিখতে পারে যে আহ, বাঘের মতো করে বাংলাদেশের জয়, তাই না? আচ্ছা, এইখানে কিন্তু দুইজনে কিন্তু আহ নিউজটা কিন্তু সেম করতেছে বাংলাদেশ আর নিউজিল্যান্ডকে নিয়ে, কিন্তু একজন আর আর লেখা এবং আরেকজন আর লেখা, মানে হেডিংটা, এটা কি এক? এক না। আপনি ফ্যাক্ট বা ডেটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি আপনার মতামতটা ওইখানে একটু হলেও দিতে পারবেন। হ্যাঁ, যেটা আপনি ওইখানে দেখানো যাচ্ছে। যেমন দেখেন, দিস পার্টিকুলার রাইটিং স্কিল ইজ ডিভয়েড অফ এনি পার্সোনাল অপিনিয়ন অফ দ্য রাইটার। এখানে আপনি চাইলেও আপনার কোনো পার্সোনাল অপিনিয়নটা কিন্তু অ্যাড করতে পারবেন না। ঠিক আছে। দিস ইজ অন অফ দ্য বেস্ট টেকনিক, এটা সবচেয়ে ভালো টেকনিক, হুইচ এ লট অফ রাইটার্স ফলো, যেটা বেশিরভাগ রাইটাররা কি ফলো করে। ইন দ্য এক্সপোজিটরি রাইটিং স্টাইল, এক্সপোজিটরি রাইটিং স্টাইলে দ্য রাইটার ইজ রিকোয়ার্ড টু ইনফর্ম দ্য রিডার। এখানে জাস্ট রাইটারটা কি করে, রিডারকে ইনফর্ম করে, রিডারকে ইনফর্ম করে আননোন জিনিস, যেটা জানে না রিডার। অনলি ফ্যাক্টস অ্যান্ড ডেটা ইজ দ্য ইম্পর্টেন্ট থিং দ্যাট নিডস টু বি ডেলিভার্ড ইন জাস্ট এ রাইটিং স্টাইল। এখানে শুধুমাত্র ফ্যাক্ট, ঘটনা অথবা ডেটা, তথ্যগুলো গুরুত্বপূর্ণ রাইটিং স্টাইলে দেখানোর জন্য, অ্যাজ দেয়ার ইজ নো সাচ পার্সোনাল টাচ অফ দ্য রাইটার। যদিও এখানে রাইটারের কোনো পার্সোনাল অপিনিয়ন বা টাচ থাকে না, দ্য রাইটিং সিমস টু বি এ বিট ফর্মাল, এবং এই লেখাটা অনেকটা ফর্মাল টাইপের হয়, অ্যান্ড ইট বিকামস রিয়েলি হার্ড টু ফাইন্ড আউট দ্য রাইটার অফ সাচ কন্টেন্ট। এবং এটা খুবই বিকামস রিয়েলি হার্ড, এটা হয় খুবই কঠিন টু ফাইন্ড আউট, বের করতে, দ্য রাইটার অফ সাচ কন্টেন্ট, যে এই লেখাটা আসলে কিভাবে লেখা বা হচ্ছে কে লিখছে। কারণ এখানে অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট, মানে যেটা ঘটে সেইটাই দেখানো হয়, যেহেতু রাইটারের কোনো টাচ থাকে না, সুতরাং রাইটারকে এখানে খুঁজে পাওয়া যায় না। দ্য রাইটিং স্টাইল ফলোস এ লজিক্যাল অর্ডার, এখানে এটা লজিক্যাল অর্ডারে আগায়, অ্যান্ড দিস হেল্পস দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেন্ট ইজিলি, এবং এটা সাহায্য করে রিডারকে কন্টেন্টটাকে সহজে বুঝতে। দিস টেকনিক ইজ মোস্ট পপুলার উইথ, এবং এই টেকনিক গুলো কোথায় দেখা যায়? এই টেকনিক গুলো দেখা যায় হচ্ছে নিউজ লেটার্সে, সংবাদপত্রে, ইনস্ট্রাকশন ম্যানুয়ালস, মনে করেন কোন একটা অনুষ্ঠান হবে, সেখানে কিভাবে আগে হবে অনুষ্ঠানটা, তার একটা এজেন্ডা আকারে, টেক্সট বুকস, বই, এডুকেশনাল আর্টিকেল, কোনো হচ্ছে শিক্ষা বিষয়ক নীতি নথিতে, অথবা রেসিপিস, অথবা কি রান্নার কোনো রেসিপিতে। সাপোজ এমন হয় না যে, মনে করেন আপনি একটা জিনিস দেখলেন, রান্না করতেছে একটা শেফ, সে কি রান্না করতেছে, ইলিশ রান্না করতেছে, তাই না? এই ইলিশ রান্না করার সময় দেখা যাচ্ছে যে আপনি রাঁধতেছেন একভাবে, আরেকজন রাঁধতেছে আরেকভাবে। তো আপনারা তার রান্না কিন্তু ভিন্ন রেসিপি, বা হচ্ছে মশলা দেওয়া বা রান্নার যে ওয়েটা সেটা ভিন্ন, বাট আপনারা দুজনে কিন্তু ইলিশ মাছই রান্না করতেছেন, তাই না? আপনারা যেটা রান্না করতেছেন সেম, বাট আপনাদের টেকনিক বা আলাদা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে তো আপনি তখন ধরতে পারেন এক্সপোজিটরি রাইটিং, যে আপনার, দেখো, দেখা যাচ্ছে আপনার যে ফ্যাক্ট বা ডেটা এটা কিন্তু ঠিক আছে, বাট আপনার যে লেখার ধরন বা রান্নার যে ওয়ে সেটা কিন্তু আলাদা আরেকজনের থেকে, তাই না? আচ্ছা, এবার পার্সুয়েসিভ রাইটিং। পার্সুয়েসিভ রাইটিং ইজ ইমপ্লাইড হোয়েন ইউ ওয়ান্ট টু কনভিন্স সামওয়ান। মাঝে মধ্যে হয় না যে আমরা রাইটার আছে, কিছু কিছু রাইটার আছে, এটা সবসময় চায় কি,
রিডারদের কনভিন্স করতে, রিডারদের হচ্ছে তার দিকে নিতে। এমন কিন্তু হয়, অনেক রাইটার আছে যারা মনে করেন একটা গোষ্ঠীকে কেন্দ্র করে লেখে, কারণ তার লেখাটা ওই গোষ্ঠীটাই পড়বে। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে রাইটারতে একটা উদ্দেশ্য থাকে, একটা ইন্টেনশন থাকে। সেই ইন্টেনশনটা কি? সেই ইন্টেনশনটা হচ্ছে যে রিডারদের তার দিকে আকৃষ্ট করা। এবং কেউ যদি পরে রাইটারকে কোনো বাজে মন্তব্য করে, ওই যে মনে করেন যারা আছে তার যে ফিক্সড কিছু রিডার আছে, এটা কিন্তু প্রোটেস্ট করে। সাপোজ মনে করেন আমাদের দেশে সাকিব আল হাসান বা তামিম ইকবালের কিন্তু অনেক ভক্ত আছে, আছে না? তো দেখা যাচ্ছে আপনি যদি তামিমকে নিয়ে কিছু বলেন, মনে করেন আপনি তামিম ভক্ত না, আপনি তামিমকে নিয়ে কিছু বলছেন, তো তামিম ভক্ত যারা, তারা কি করবে? আপনাকে এটা নিয়ে কি প্রোটেস্ট করবে। অথবা আপনি সাকিবকে নিয়ে কিছু বলেন, সাকিবের পার্সুয়েসিভ রাইটিং, কারণ সেই রাইটার এমন কিছু করছে যেটা তারা ওই রিডারদের কি করে, তার দিকে অ্যাট্রাক্ট করে। When a writer needs to convince his or her audience, the persuasive writing style is the one they choose. অর্থাৎ যখন রাইটারের প্রয়োজন হয় তার অডিয়েন্সকে কনভিন্স করার, দেখা যাচ্ছে যে অডিয়েন্সকে সে কনভিন্স করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সে পার্সুয়েসিভ রাইটিং স্টাইলটা চুজ করে, এবং এটা সবচেয়ে ভালো ওয়ে। সামটাইমস এ রাইটার মে রাইট সামথিং জব, মাঝে মধ্যে একটা রাইটার কোনো কিছু লিখতে পারে হুইচ কুড ক্রিয়েট এ মিক্সচার অফ ফিলিং অ্যামং দ্য রিডার, এবং হতে পারে এই এমন একটা ফিলিংস নিয়ে লিখছে যেটা কিন্তু রিডাররা শুনতেছে বা পড়তেছে। সাপোজ আমরা কিন্তু ওই গানগুলাই শুনি, তাই না, যেইগুলা আমাদের জীবনের সাথে মেলে। মনে করেন যখন কেউ হচ্ছে মনে করেন খুব কষ্টে থাকে, সে কষ্টের গান শুনে, যখন হচ্ছে খুব হাসি খুশি থাকে বা ভালো মোমেন্টে থাকে, সে ভালো গানগুলো শুনে, তাই না? তো আমরা ওই গানগুলাই শুনি আমাদের কষ্টের সময় বা দুঃখের সময় বা সুখের সময়, যে গানগুলো আমাদের ফিলিংস কে কি করে ওইখানে এক্সপ্রেস করতেছে। হ্যাঁ, which could create a mixture of feeling among the reader. To avoid that and to keep the reader by the writer's side, the writer tries to convince the audience through the writing. এবং এইটা এড়াতে এবং রিডারদের তার পাশে রাখতে, দ্য রাইটার ট্রাইস টু কনভিন্স দ্য অডিয়েন্স। কি করে? যারা হচ্ছে অডিয়েন্স থেকে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে থ্রু দ্য রাইটিং, তার লেখনের মাধ্যমে। দ্য রাইটার উড পুট অল দ্য লজিক্যাল পয়েন্টস অ্যান্ড সামটাইমস দে মে প্রোভাইড আর্গুমেন্টস ফেভারিং দ্য থটস হি অনস টু ইম্পোজ অন দ্য রিডার। সাপোজ মাঝে মধ্যে কি হয়, রাইটার বিভিন্ন লজিক্যাল পয়েন্ট সামনে আনে, হ্যাঁ, এবং কি করে সামটাইমস মে প্রোভাইড আর্গুমেন্টস ফেভারিং, এবং মাঝে মধ্যে কিছু তর্ক বিতর্ক স্থাপন করে। কোথায়? রিডারদের সামনে, অথবা রিডারদের উপর কি এটা চাপাই দেয়। হাইবার দ্য রিডার উড ফিল অ্যান ইমোশনাল কানেকশন, এবং তখন কি করে রিডাররা একটা ইমোশনাল কানেকশন ফিল করে, এন্ড ইভেন্চুয়ালি অ্যাডপ্ট দ্য রাইটার্স অপিনিয়ন, এবং হতে পারে রাইটার যে অপিনিয়ন দিছে সেটাই তারা কি মেনে নিছে নির্দ্বিধায়। মোস্ট অফ দ্য কোম্পানিজ হ্যাভিং মার্কেটিং ডিপার্টমেন্ট ইউজ দিস রাইটিং স্টাইল টু প্রমোট দেয়ার প্রোডাক্টস অর সার্ভিসেস। মনে করেন একটা নতুন হচ্ছে কোম্পানি চালু হয়েছে বাংলাদেশে, এখন তাদের তো ব্র্যান্ড পরিচিত করানো লাগবে। তাহলে সেক্ষেত্রে তারা কি করে, বিভিন্ন যে প্রমোটার আছে, হইতে পারে সে কোনো অ্যাক্ট্রেস, হইতে পারে সে কোনো অ্যাক্টর, তাদের দ্বারা কি এটা প্রমোট করে। মনে করেন একটা ফোন বাজারে লঞ্চ হয়েছে ইনফিনিক্স, এখন এখন একটা মানে তারা ইনফিনিক্স কোম্পানি কি করলো, সবচেয়ে ভালো যে প্রমোটার, যাকে ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশের চেনে, তাকে দিয়ে ফোনটা প্রমোট করানো। সেক্ষেত্রে কি হবে, তাদের ব্যবসাটা ভালো হবে। এবং এটা দ্বারা কি হলো, যারা আহ তার ভক্ত, ওই অভিনয় নেতার ভক্ত, তারা কি এর ভিতর কনভিন্স হলো যে না, আমার হচ্ছে অভিনেতা এই জিনিসটা কি অ্যাডপ্ট করছে বা এই জিনিসটা প্রমোট করছে, আমি এটা কিনবো। সাপোজ এরকম কিন্তু অনেক প্রমোটার আছে বা অনেক ভক্ত আছে শাহরুখ খান বা সালমান খানের বাংলাদেশে। তারা যদি কোনো কিছু মনে করেন আহ যে করে প্রমোট করে, তারা কিন্তু সেটা নির্দ্বিধায় নিয়ে নেয় যে না, আমার অ্যাক্টর এটা প্রমোট করছে, আমি এটা নিব, তাই না? এই টেকনিকটা কোথায় দেখা যায়? কোম্পানি ব্রোচার, কোম্পানির যে ছোট পুস্তিকা আছে তাতে, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন অ্যাডে, কল লেটারে, অপিনিয়ন কলামস আর রিকমেন্ডেশন লেটারে। দেন ডেসক্রিপটিভ রাইটিং, এনিথিং এ রাইটার ওয়ান্টস টু এক্সপ্লেইন টু সামওয়ান ইউজ এ ডেসক্রিপটিভ রাইটিং টেকনিক। মনে করেন কোনো রাইটার যদি কোনো কিছু ব্যাখ্যা করতে চায় কারো সামনে, তখন সে এই টেকনিকটা ফলো করে। দিস রাইটিং স্কিল মেইনলি ফোকাসেস অন দ্য ডিটেল ডেসক্রিপশন অফ এ ক্যারেক্টার, এবং এটা কি করে, একটা ক্যারেক্টারের অনেক ব্যাখ্যা বা একটা জায়গা সম্পর্কে খুব ভালো ব্যাখ্যা কি প্রদান করেন। ইভেন্টস, একটা ঘটনাকে, অর সেটিং, একটা সেটিংকে।
সামটাইমস দ্য রাইটার্স অলসো ইউজ মেটাফোর্স, মাঝে মধ্যে রাইটার কি করে মেটাফোর ইউজ করে, হুইচ হেল্পস দ্য রিডার টু গেট এ প্রপার আইডিয়া অ্যাবাউট দ্য কন্টেন্ট, এবং যেটা কি করে একটা কন্টেন্ট সম্পর্কে তার প্রপার একটা আইডিয়া চলে আসে। দ্য ডেসক্রিপটিভ রাইটিং স্টাইল ইজ মোস্টলি used for personal writing and literature based writing, এবং এটা বেশিরভাগই ব্যবহৃত হয় মনে করেন ব্যক্তিগত রাইটিং এ অথবা সাহিত্যের ক্ষেত্রে। দেখেন আমাদের একটা নোবেল পড়ছিলাম উইদারিং হাইটস, হ্যাঁ, এমিলি ব্রন্টি। তো সেখানে একটা বাড়ি সম্পর্কে ওই এমিলি ব্রন্টি ডেসক্রাইব করছিল 3 পেজ নিয়ে, শুধুমাত্র বাড়ির বর্ণনা, একটা বাড়ির বর্ণনা করছিল 3 পেজ নিয়ে। সেইখানে বুঝাইলো যে প্রচন্ড ঝড় বৃষ্টিতেও দেখা যাচ্ছে ওই বাড়িটা স্ট্রং থাকে, ওই বাড়িটা ভাঙে না, তাই না? তো এইটা দ্বারা বুঝাইলো ওই বাড়ির ভিতরে যারা বাস করে, দ্য পিপুল হু রিসাইড ইনসাইড দ্য হাউস আর স্ট্রঙ্গার লাইক দ্য বিল্ডিং। ঠিক আছে, দেখা যাচ্ছে তারা ওই বাড়িতে যারা বসবাস করে এই যে ব্যক্তিরা, এরা হচ্ছে আহ ওই বাড়ির মতনই স্ট্রং, যে বিভিন্ন ঝড়ঝাপটা তাদের ভিতর আসে কিন্তু তারা কি ভেঙে পড়ে না, তারা স্ট্রং থাকে। তো এই জন্য বলছে কিন্তু অনেকটা আপনার মেটাফোর। মেটাফোর কি, সাপোজ আমি যদি বলি ইফতেখার ইজ এ লায়ন, ইফতেখার কি আসলেই লায়ন? না, ইফতেখার এক লায়নের মতন, মানে সিংহের যে বৈশিষ্ট্য ইফতেখারের ভিতর আছে, এটাকে বলে মেটাফোর। এটাকে বলে মেটাফোর, অর্থাৎ যখন আমি কোনো দুইটা জিনিসকে ডিরেক্ট কম্পারিজন করব, হ্যাঁ, দুইটা হচ্ছে মনে করেন আলাদা আলাদা বস্তু, তাকে যদি আমি ডিরেক্ট কম্পারিজন করি তখন বলি সে ইজ এ রোজ, সে গোলাপ। আসলে সে কি গোলাপ? না, সে হচ্ছে গোলাপের মতো কোমল, বা গোলাপের মতন কি তার নেচার, তাই না? সুতরাং এটাকে বলা হয় হচ্ছে মেটাফোর। আচ্ছা, এই টেকনিকটা ব্যবহার করা হয় পোয়েট্রিতে, কবিতাতে, বা ডায়েরি লেখনে, বা পার্সোনাল জার্নালস, অথবা ডেসক্রিপটিভ প্যাসেজে। তাহলে এই যে 4টা আইটেম বোঝা গেছে, ন্যারেটিভ, এক্সপোজিটরি, পারসুয়েসিভ আর ডেসক্রিপটিভ। আপনাদের হয়তো বা ফাইনালে কোশ্চেন আসতে পারে যে ইন রাইটিং স্কিলস হুইচ স্কিল আর ইউ গোয়িং টু অ্যাডাপ্ট, কোন স্কিলটা আপনি অ্যাডাপ্ট করতে চান এবং হোয়াই, কেন? তখন কিন্তু আপনাকে এইখান থেকে আপনার মতামত অনুযায়ী এখানে বোঝাতে হবে যে আপনি কোন স্কিলটা বা কোন রাইটিং স্টাইলটা ফলো করবেন বা করতে চান, তার হচ্ছে ব্যাখ্যা সহজ যে না এই কারণে আমি এই রাইটিং স্টাইলটা ফলো করব। প্রশ্নটা কি বুঝতে পারছেন? না বুঝলে আমাকে বলেন। স্যার একবার একটু বলেন। আশা করি তাহলে সবাই। আচ্ছা, ফাইনালে আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইজ রাইটিং স্কিল অ্যান্ড হুইচ স্কিল ইউ আর গোয়িং টু অ্যাডাপ্ট, কোন স্কিলটা আপনি অ্যাডাপ্ট করতে চান অ্যান্ড হোয়াই, কেন? তখন আপনাকে কিন্তু এটা যে 4টা টেকনিক আছে বা স্টাইল আছে, এই 4টে স্টাইলে যে কোনো একটা সম্পর্কে বলতে হবে, এবং কেন আপনি এটা চয়েস করছেন সেটাও কিন্তু আপনাকে বলতে হবে খাতায়। ঠিক আছে, এবার কি বুঝতে পারছেন? এরপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। উই নো হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। A paragraph is a group of sentence that develops a single main idea. একটা বাক্যের একটা সমন্বিত কি বলা হয় এটাকে, সমন্বিত ব্যাপার আর কি, দ্যাট ডেভেলপস এ সিঙ্গেল মেইন আইডিয়া, যেটা শুধুমাত্র একটা মেইন আইডিয়াকে কি দেখাবে। দেখেন আপনি যদি একটা প্যারাগ্রাফ লেখেন এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে, আপনি কি সেইখানে গ্লোবাল ওয়ার্মিং কখনো লিখবেন? লিখবেন না। এখানে আপনি একাধিক বাক্য লিখবেন, বা একাধিক বাক্যের সমন্বয়ে একটা প্যারা, হ্যাঁ, যেটা আপনি ডেভেলপ করবে বা দেখাবে একটা সিঙ্গেল মেইন আইডিয়া, সিঙ্গেল মেইন আইডিয়াটার উপর আপনি ফোকাস করবেন। ইট ইজ দ্য বেসিক ইউনিট অফ রাইটিং, এবং এটা হচ্ছে রাইটিং এর বেসিক বা মেইন ইউনিট। ফিচার্স অফ এ গুড প্যারাগ্রাফ, একটা গুড প্যারাগ্রাফের ফিচার্স বৈশিষ্ট্যগুলো কি কি? Unity. All sentences should be focused on main idea. And when you start writing, you have to focus on the one idea, not more than one idea. অনেকগুলো আইডিয়ার উপর ফোকাস করবেন না, আপনি ফোকাস করবেন জাস্ট একটা আইডিয়ার উপর, এবং ওই আইডিয়ায় কিন্তু আপনি লজিক্যালি কোহিয়ারেন্টলি আপনি ব্যাখ্যা করবেন। যেমন কোহিয়ারেন্স পরেরটা আছে, সেন্টেন্সেস শুড বি লজিক্যালি কানেক্টেড এন্ড ফ্লো স্মুথলি, এবং এই বাক্যগুলো আপনার লজিক্যালি কানেক্টেড হতে হবে। সাপোজ মনে করেন আপনি প্রথমে বলেন এনভায়রনমেন্ট পলিউশন কি, কেন হয়, কিভাবে হয়,
কোনগুলো আছে পলিউশন এবং কোনগুলো কিভাবে দূষিত করে এবং গভর্নমেন্ট কিভাবে এটাকে কি করে রিমুভ করতে পারে বা এটার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। এক্ষেত্রে আপনি কিন্তু মানে আহ বলা যায় এটা কিন্তু আপনাকে লজিক্যালি আগাতে হবে। আচ্ছা, টপিক সেন্টেন্স ইউজুয়ালি ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স, ইট স্টেটস দ্য মেইন আইডিয়া। এবং এই লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ আপনাকে টপিক সেন্টেন্সটা ফলো করতে হবে, যে আপনি প্রথম লাইনটা কি লিখছেন এবং ওই লাইনের আন্ডারে আপনার কিন্তু আগাতে হবে ওই লাইনকে সাপোর্ট করে। সাপোর্টিং সেন্টেন্স দিস এক্সপ্লেইন, ইলাস্ট্রেট অর প্রোভাইড এক্সাম্পল। হয়তো পারে আপনি এখানে কোনো ব্যাখ্যা করার জন্য আপনি কোনো এক্সাম্পল দিলেন, ঠিক আছে। কনক্লুডিং সেন্টেন্স ইট সামারাইজেস দ্য আইডিয়া অর গিভস এ ফাইনাল থট। এবং ফাইনালি আপনি কি করবেন, কনক্লুশন লিখবেন না, সো দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু স্টপ ইট। আমরা বলি না যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ নিতে পারে এটা বন্ধ করার জন্য, সেইটা এটাকে বলা হয় কনক্লুডিং সেন্টেন্স। দেন এক্সাম্পল, আচ্ছা একটা প্যারাগ্রাফের এক্সাম্পল কি হতে পারে, দি ইম্পর্টেন্স অফ রিডিং। রিডিং এর ইম্পর্টেন্স কি, প্রথমে আপনি লিখবেন রিডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল হ্যাবিটস এ পারসন ক্যান ডেভেলপ। ইট ইনক্রিজেস আওয়ার নলেজ, improves our imagination, and helps us understand the world better. Through reading, we can travel to distant places and experience new ideas without leaving home. Therefore, reading not only entertains us but also enriches our mind. এই যে মনে করেন টপিকটা কি, ইম্পর্টেন্স অফ রিডিং, রিডিং এর গুরুত্ব কি, আপনি এইভাবে হচ্ছে আগাবেন। আচ্ছা, এটাকে তখন বলা হবে হচ্ছে প্যারাগ্রাফ। হ্যাঁ, আপনাদের হয়তো বা পরীক্ষায় দিতে পারি ছোট প্যারাগ্রাফ, যে আপনাদের সাবজেক্ট সম্পর্কে বা হচ্ছে এই সাবজেক্ট পড়ে আপনারা কি কি হতে পারেন, অথবা ইওর ফিউচার প্ল্যান উইথ ইওর সাবজেক্ট, আপনার ফিউচার প্ল্যান আপনার সাবজেক্টের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, হাউ ইওর সাবজেক্ট ইজ রিলেভেন্ট টু ইওর ফিউচার গোল। তখন আপনাকে কিন্তু ওইভাবে আগাতে হবে যে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তেছেন কিভাবে এটা আপনাকে ফিউচার প্ল্যান আপনার অ্যাচিভ করতে সাহায্য করবে সেইটা। আচ্ছা, এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক, এটা আপনাদের আছে ওইখানে, জাস্ট আমি এখানে শো করছি। পাংচুয়েশন মার্ক কোনটা কোথায় কিভাবে ইউজ করতে হয় জাস্ট এইটুকুই, এটা পরীক্ষায় আসবে না, জাস্ট একটু আপনারা দেখেন, ঠিক আছে। ফুল স্টপ কোথায় ইউজ করতে হয়, টু এন্ড স্টেটমেন্ট, আপনি একটা স্টেটমেন্ট শেষ করবেন সেক্ষেত্রে ফুল স্টপ ব্যবহৃত করতে হয়। কমা, টু সেপারেট ওয়ার্ডস অর ফ্রেজেস ইন এ লিস্ট অর ক্লজেস, মানে আপনি ওয়ার্ড শব্দ অথবা ফ্রেজ অথবা ক্লজ আলাদা আলাদা করে লিখবেন, সেক্ষেত্রে আপনার কমা ব্যবহার করতে হবে। সেমিকোলন, টু লিঙ্ক রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। তারপর হচ্ছে ক্লোনটা কি, টু ইন্ট্রোডিউস এ এক্সপ্লেনেশন, কোয়েশ্চেন মার্ক টু এন্ড এ ডিরেক্ট কোয়েশ্চেন, এক্সক্লেমেশন মার্ক টু শো স্ট্রং ইমোশন, অ্যাপোস্ট্রফি টু শো possession or contraction, quotation marks to show direct speech or quotation, হাইপেন কোন ক্ষেত্রে ব্যবহার করে, টু জয়েন ওয়ার্ডস, আর হচ্ছে ব্র্যাকেটস ব্যবহার করে টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন। ওকে, then what precious writing, what is precious writing? A precious is a brief and clear summary of a passage. আমরা ওই পরীক্ষায় SSC পরীক্ষায় আপনারা সামারি লিখছেন না, যে রাইট ডাউন দ্য, নিজের ভাষায় 100 শব্দের জন্য বেশি না হয়। তো সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু আপনি 100 শব্দ লিখেন, ওই 100 শব্দে আপনি কিন্তু আপনার মনের ভাব বা ওই প্যাসেজের যে সারসংক্ষেপ সেটা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, তাই না। ইট প্রেজেন্টস অনলি দ্য এসেনশিয়াল আইডিয়াস, এবং এটা আপনাকে দেখায় শুধুমাত্র প্রয়োজনীয় আইডিয়াটা, অমিটিং আননেসেসারি ডিটেলস অ্যান্ড এক্সাম্পল, এবং এটা কি বাদ দেয়, অমিট করা বাদ দেয় আননেসেসারি অপ্রয়োজনীয় ব্যাখ্যা অথবা এক্সাম্পল। The purpose of precious writing is to express the main points of a long text in a conscious form. অর্থাৎ প্রিসিয়াস রাইটিংটা কি করে বা প্রিসিয়াস রাইটিং এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্যটা হচ্ছে বর্ণনা করবে বা এক্সপ্রেস করবে দ্য মেইন পয়েন্টস, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অফ এ লং টেক্সট, একটা বড় টেক্সটের ইন এ কনসাইজ ফর্ম, সুন্দর ওয়েতে। স্টেপস ইন রাইটিং প্রিসিয়াস, অর্থাৎ আপনাদের পরীক্ষা দিতে পারি হোয়াট ইজ প্রিসিয়াস রাইটিং অ্যান্ড হোয়াট স্টেপস ডু ইউ ফলো ইন রাইটিং এ প্রিসিয়াস, এটা কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিড কেয়ারফুলি, আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। প্যাসেজটা কোন সম্পর্কে বলা হয়েছে, সাপোজ প্যাসেজটা বলা হয়েছে মাদার তেরেসা সম্পর্কে, আপনি লিখলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে, তাহলে কিন্তু এর যুক্তিযুক্ততা বা প্রাসঙ্গিকতা হারাবে। আইডেন্টিফাই কি পয়েন্টস, আপনার কি পয়েন্ট জানতে হবে। আন্ডারলাইন অর নোট দ্য এসেনশিয়াল আইডিয়াস, এখানে মেইন কোন জিনিসটা আপনি ফোকাস করবেন সেটা কি সাইডে লিখতে হবে। ইলিমিনেট ডিটেলস, লিভ আউট এক্সাম্পলস, রিপিটেশনস এন্ড এক্সপ্লেনেশন, বারবার একই জিনিস লেখা যাবে না, বা আপনার এক্সাম্পল গুলো কি বাদ দিতে হবে এই ক্ষেত্রে। রাইট ইউর ওন ওয়ার্ডস, কিপ দ্য মিনিং বাট রিটেইন দ্য লেন্থ, মানে
মিনিং দেওয়া আছে বা একটা প্যাসেজ দেওয়া আছে, তার মিনিংটা আপনি রাখলেন, বাট ওই লাইনটাকে সংক্ষিপ্ত করে লিখলেন। সাপোজ আপনি এখানে আছে যে মাদার তেরেসা ওয়াজ বর্ন ইন এত ইয়ার অ্যান্ড শি গট নোবেল প্রাইজ, হ্যাঁ হ্যান ত্যান দিলেন। তো আপনি ওখানে লিখতে পারেন যে মাদার তেরেসা গট নোবেল প্রাইজ ইন হিউম্যানিটেরিয়ান, অর্থাৎ মানবতার সেবার কারণে মাদার তেরেসা নোবেল প্রাইজ পাইছে ইন এত সালে, এত সালে কি নোবেল প্রাইজ পাইছে। তো সেই ক্ষেত্রে কি হলো বলেন তো, এই একটা লাইনে আপনি লিখলেন 3টা লাইনের আইডিয়া, তাই না, সংক্ষেপ করে আনলেন। আচ্ছা, মেইনটেইন প্রপোর্শন, ইউজুয়ালি দ্য প্রিসিস শুড বি ওয়ান থার্ড অফ দ্য অরিজিনাল টেক্সট। এবং এই যে সামারি রাইটিং বা প্রিসিয়াস রাইটিং, এটা মূলত যে মূল টেক্সট তার 3 ভাগের 1 ভাগ লিখতে হয়। গিভ এ সুইটেবল টাইটেল এন্ড ইট শুড বি এক্সপ্রেস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ। এবং এটা কি করে, আপনার প্যাসেজের একটা আইডিয়া, সেন্ট্রাল আইডিয়াটা কি এটা শো করে। এবং আপনি একটা টাইটেলও দিলেন যে এই টাইটেলটা এই সম্পর্কে আছে। যেমন আমরা ছোটবেলায় স্টোরি লিখতাম, স্টোরি লেখার পর আমরা টাইটেল দিতাম না, যে একটা ক্রো সম্পর্কে যখন লিখতাম যে তৃষ্ণার্ত কাক, তখন আমরা কি লিখতাম, এ থার্স্টি করো। এবং ওই শেষে আমরা মোরাল অফ দ্য স্টোরি কি লিখতাম, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না, এরকম। আচ্ছা, কোয়ালিটিস অফ গুড প্রিসিয়াস, অর্থাৎ গুড প্রিসিয়াস এর ক্ষেত্রে কোয়ালিটি গুলো কি থাকতে হবে, ক্লারিটি থাকতে হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝার মতন ওয়ে থাকতে হবে, ব্রেভিটি শর্ট হবে এন্ড টু দা পয়েন্ট, এবং কি একদম যে মানে যে বিষয়ে লেখা সেইটাই হইতে হবে। কমপ্লিটনেস, ইনক্লুড অল মেইন আইডিয়াস, এবং আপনার এটুকু এনশিওর করতে হবে যে আপনি সব মেইন আইডিয়া গুলো ওইখানে লিখছেন। এন্ড অবজেক্টিভিটি, নো পার্সোনাল অপিনিয়ন অ্যাডেড, এবং এখানে আপনি কোনো পার্সোনাল অপিনিয়ন দিতে পারবেন না। এরা গেল ওইখানে আছে মাদার তেরেসা 1969 সালে নোবেল পাইছে, এখন আপনি এটা যদি বলেন যে মাদার তেরেসার আসলে অনেক আগে নোবেল পাওয়া উচিত ছিল কিন্তু সে অনেক পরে পাইছে, এটা আসলে আমার দিক থেকে কোনো যুক্তিসঙ্গত মনে হয়নি। এখানে কোনো পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না, এখানে জাস্ট আপনি সেইটাই দিবেন যেটা ওই প্যাসেজে থাকবে। ওকে। আচ্ছা, এইখানে নতুন টপিক আছে, এই টপিকটা হচ্ছে একটু টাইম লাগবে, এটা আজকে শেষ হবে না, বুঝছেন। তো আমি চাচ্ছি এই 13 নম্বর স্লাইড পর্যন্ত শেষ করতে, আমাদের হয়তোবা আর 28টা স্লাইড থাকবে। 28টা স্লাইড আমাদের মনে করেন 2 দিনে হয়ে যাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাকে, যেহেতু আপনারা টপিক সিলেক্ট করেননি, আমি তাহলে টপিক সিলেক্ট করে দিব রাতে। এখন আপনারা চাইলে আগে যে টপিক গুলো পড়াইছি না, যে টাইপস অফ লিসেনিং, লিসেনিং এর টাইপস গুলো কি কি ছিল, অ্যাক্টিভ লিসেনিং, প্যাসিভ লিসেনিং, তাই না, অথবা আপনারা দিতে পারেন রিডিং স্কিলটা সম্পর্কে, যে যেমন রিডিং স্কিল আমরা পড়ছিলাম, যেমন এখানে দেখাই একটু। যেমন এখানে ছিল যে রিডিং স্কিল, এই যে স্ট্র্যাটেজিস অফ রিডিং স্কিল, আপনাদের টপিকটা দেখতে পারেন এইটা, অথবা টাইপস অফ লিসেনিং, এই দুইটা একটা আপনারা সিলেক্ট করেন, বা এই দুইটা থাকবে, একটা আমি লিখতে দেবো এরকম। যদি একটা সিলেক্ট করেন তাহলে একটাই দিব, আর যদি ডু ইউ ফলো ইন রিডিং স্কিল, তখন এই স্ট্র্যাটেজিস সম্পর্কে লিখতে হবে, এই যে যে কটা স্ট্র্যাটেজিস আছে এগুলো সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। তো আপনারা কি প্রশ্নটা বুঝতে পারছেন? স্যার আমার একটু নেট প্লিজ প্রবলেম কুইকলি হয়েছিল, অ্যান্সার। শুনতে পারিনি ক্লিয়ারলি, একটু বলবেন আরেকবার। যে আপনাদের সিটিতে 2টা কোয়েশ্চেন আমি সিলেক্ট করে দিব, যদি আপনারা সিলেক্ট না করেন, যে একটা হচ্ছে টাইপস অফ লিসেনিং আর একটা হচ্ছে রিডিং স্কিল এবং এর স্ট্র্যাটেজিস গুলো কি কি। যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে এই দুইটাই থাকবে, আর যদি সিলেক্ট করে বলেন যে স্যার না এটার উপর পরীক্ষা দিব, তো ওইটার উপর আপনারা পরীক্ষা দিতে পারেন। এখানে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ রিডিং স্কিল এন্ড হুইচ স্ট্র্যাটেজিস ডু ইউ ফলো ইন রিডিং স্কিলস, তখন আপনাদের এই স্ট্র্যাটেজি সম্পর্কগুলো লিখতে হবে, ঠিক আছে। এখন কি প্রশ্ন বুঝতে পারছেন? জি স্যার। এখন হচ্ছে আপনারা সিলেক্ট করেন জি স্যার। আচ্ছা, আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার, দ্রুত বুঝতে অ্যান্সার পারছি। করেন। আচ্ছা ঠিক আছে, আমাকে হচ্ছে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার ভিতরে জানাবেন কোন টপিকটা পরীক্ষা দিবেন, আদারওয়াইজ 2টা টপিক থাকবে, আমি হচ্ছে সিটিতে একটা যে কোনো একটা লিখতে দিব। ওকে। ওকে স্যার, আমরা নিজেদের মধ্যে কথা বলে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, আপনারা সবাই এখন মাইক অন করবেন, আমি অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় যেন সবাই কম থাকে। ওকে। আচ্ছা, স্যার আইডি আমার 1 তো একটা নাই, কোশ্চেন সিআর ছিল। তো নাই। হ্যাঁ বলেন। স্যার এই সিটির যে টপিকটা দিয়েছেন এটা থেকে কি কোশ্চেন থাকবে নাকি শুধু কত মার্কের থাকবে, আর কিভাবে লিখবো, কিভাবে কোশ্চেন থাকবে তাই? 20 মার্কের থাকবে, কোয়েশ্চেন একটা থাকবে, সেটা লিখলে 20 মার্ক।
আচ্ছা স্যার। ওকে, আচ্ছা সিআর তো নাই, আইডি তো 1 তো নাই তাই না, আইডি 2, আইডি 2 কি আছেন গোপাল চন্দ্র পাল? ইনবক্সে দিয়ে দিলে হতো না? আমার কাছে প্রেজেন্ট গুলো ছিল। না না না, ইনবক্সে দেওয়া লাগবে না, আপনি এখানেই বলেন। যারা যারা আছে এখানে, আইডি 2 আছে, 2 নাই, আইডি 3 প্রান্ত রয়। Yes, sir. আমি কিন্তু সবাইকে বলছি মাইক অন করতে This অ্যাটেন্ডেন্স is three, sir. নেওয়ার সময়, হ্যাঁ। আচ্ছা আইডি 4 শুভ মন্ডল, স্যার আছি স্যার। শুভ মন্ডল আইডি ইয়েস স্যার। 4। জি স্যার আছি। ইয়েস স্যার। আইডি 5 রিয়া রয়, পাইছি। আইডি 5 রিয়া রয়। ইউ আর ভেরি আনস্মার্ট। আমি বললাম সবাই মাইক অন করেন, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স। আইডি 6